গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পাপিয়া সাহা। আজ আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য গল্প সমস্যা পূরণ। মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু ছোট ঘটনা ঘটে যা ধীরে ধীরে এক গভীর রহস্যের রূপ নেয়। গল্পের প্রতিটি বাঁকে রয়েছে নতুন চমক, নতুন প্রশ্ন, আর তার উত্তর খুঁজতে এগিয়ে চলে কাহিনী। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প সমস্যা পূরণ। ঝিকরাকোটার কৃষ্ণগোপাল সরকার জমিদারি ও সংসারের সমস্ত দায়িত্ব তার বড় ছেলে বিপিন বিহারীর হাতে তুলে দিয়ে কাশী চলে গেলেন। দেশের যত অনাথ ও দরিদ্র মানুষ ছিল সবাই তার জন্য হাহাকার করে কাঁদতে লাগলো। সবাই বলতে লাগলো, এমন দয়ালু ও ধর্মপরায়ণ মানুষ এই কলিযুগে দেখা যায় না। তার ছেলে বিপিন বিহারী তখনকার দিনের একজন সুশিক্ষিত বিএ পাশ করা ভদ্রলোক। তিনি দাড়ি রাখতেন, চশমা পরতেন, আর খুব একটা কারোর সঙ্গে মিশতেন না। চরিত্রের দিক থেকে তিনি অত্যন্ত সৎ ছিলেন। এমনকি তামাকও খেতেন না, তাসও খেলতেন না। দেখতে শুনতেও খুব ভদ্র ও ভালো মানুষ বলেই মনে হতো। কিন্তু মানুষটা ছিলেন ভীষণ কড়া স্বভাবের। প্রজারা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারল। বয়স্ক কর্তার কাছে অনেক সময় রেহাই পাওয়া যেত, কিন্তু তার ছেলের কাছে কোনো অজুহাতে খাজনা বা দেনার এক পয়সাও মকুব হওয়ার আশা ছিল না। নির্দিষ্ট সময়ের একদিনও এদিক ওদিক করার সুযোগ তিনি দিতেন না। জমিদারির কাজ হাতে নিয়েই বিপিন বিহারী দেখলেন তার বাবা অনেক ব্রাহ্মণকে খাজনামুক্ত জমি দিয়ে রেখেছেন, আর কত লোকের খাজনা যে কমিয়ে দিয়েছেন তার হিসাবই নেই। কেউ তার কাছে কিছু চাইলে তিনি তা ফিরিয়ে দিতে পারতেন না। এটাই ছিল তার একটা দুর্বলতা। বিপিন বিহারী বললেন, এভাবে চলতে পারে না। অর্ধেক জমিদারি আমি খাজনা মুক্ত করে রাখতে পারি না। তার মনে দুটো যুক্তি এলো। প্রথমত, যারা ঘরে বসে এই জমির সুবিধা ভোগ করছে তাদের বেশিরভাগই অকর্মণ্য এবং দয়ার অযোগ্য। এ ধরনের দান দেশে শুধু অলসতাকেই উৎসাহ দেয়। দ্বিতীয়ত, তার পিতামহ বা পিতার সময়ের তুলনায় এখন জীবিকা নির্বাহ করা অনেক বেশি কঠিন ও ব্যয়বহুল হয়ে গেছে। অভাবও বেড়েছে অনেক। এখন একজন ভদ্রলোককে সম্মান বজায় রেখে চলতে আগের চেয়ে 4 গুণ বেশি খরচ করতে হয়। তাই তার বাবা যেমন নিশ্চিন্ত মনে দুহাতে বিলিয়ে দিয়েছেন, এখন আর তা সম্ভব নয়। বরং যা বেরিয়ে গেছে তা আবার যতটা সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করাই কর্তব্য। কর্তব্যবোধ তাকে যা বলল তিনি তাই করতে শুরু করলেন। তিনি একটা নির্দিষ্ট নীতি মেনে চলতে লাগলেন। ফলে ঘর থেকে যা বেরিয়ে গিয়েছিল তা ধীরে ধীরে আবার ঘরে ফিরতে শুরু করল। বাবার দেওয়া দানের মধ্যে খুব সামান্যই তিনি বহাল রাখলেন, আর যেগুলো রাখলেন সেগুলো এমনভাবে রাখলেন যাতে সেগুলো স্থায়ী দান বলে গণ্য না করা যায়। কৃষ্ণগোপাল কাশীতে থাকাকালীন চিঠির মাধ্যমে প্রজাদের কান্নাকাটি ও অভিযোগের কথা জানতে পারলেন। এমনকি কয়েকজন প্রজা তার কাছে গিয়ে সরাসরি কাঁদতেও লাগলো। তখন কৃষ্ণগোপাল বিপিন বিহারীকে চিঠি লিখে জানালেন যে তার এই কাজ ঠিক হচ্ছে না। জবাবে বিপিন বিহারী লিখলেন, আগে যেমন দান করা হতো তেমনই নানা রকম পাওনাও ছিল। তখন জমিদার ও প্রজাদের মধ্যে দান প্রতিদানের সম্পর্ক ছিল, কিন্তু এখন নতুন আইন হয়েছে। ন্যায্য খাজনা ছাড়া অন্য সব ধরনের পাওনা বন্ধ হয়ে গেছে। শুধু খাজনা আদায়ের অধিকারই জমিদারের হাতে আছে। আগের অনেক সামাজিক মর্যাদা ও বিশেষ অধিকারও উঠে গেছে।
তাই এখন যদি আমি আমার ন্যায্য পাওনা আদায়ের ব্যাপারে কঠোর না হই, তাহলে আর কী বা থাকবে? এখন প্রজারা আমাকে অতিরিক্ত কিছু দেবে না, আমিও তাদের অতিরিক্ত কিছু দেব না। আমাদের সম্পর্ক এখন শুধুই দেনা পাওনার। দান খয়রাত করতে গেলে সর্বশান্ত হতে হবে, আর জমিদারি ও পারিবারিক সম্মান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কৃষ্ণগোপাল সময়ের এই বিরাট পরিবর্তন দেখে খুব চিন্তিত হয়ে পড়তেন। তিনি ভাবতেন, এখনকার ছেলেরা এখনকার সময়ের উপযোগী কাজই করছে। আমাদের সময়ের নিয়ম কানুন এখন আর চলবে না। আমি দূরে বসে এসব বিষয়ে হস্তক্ষেপ করতে গেলে তারা হয়তো বলবে, তাহলে আপনার সম্পত্তি আপনি নিজেই সামলান, আমরা আর এর দায়িত্ব নিতে পারবো না। তাই যা হোক, জীবনের এই কটা দিন কোনোভাবে ভগবানের নাম করে কাটিয়ে দিতে পারলেই বাঁচি। এভাবেই কাজ চলতে লাগলো। অনেক মামলা, মোকদ্দমা, ঝামেলা, বিরোধের মধ্য দিয়ে বিপিন বিহারী প্রায় সব কিছুই নিজের মনের মতো গুছিয়ে নিলেন। অনেক প্রজা ভয়ে তার কর্তৃত্ব মেনে নিল, কিন্তু মির্জা বিবির ছেলে অছিমদ্দি বিশ্বাস কোনোভাবেই মাথা নত করল না। ফলে বিপিন বিহারীর রাগও সবচেয়ে বেশি গিয়ে পড়ল তার ওপর। ব্রাহ্মণদের নিষ্কর জমি থাকার একটা কারণ বোঝা যায়, কিন্তু একজন মুসলমান বিধবার ছেলে কি কারণে এত জমি কম খাজনায় বা বিনা খাজনায় ভোগ করছে, তা তার বোধগম্য হলো না। গ্রামের ছাত্রবৃত্তি স্কুলে সামান্য লেখাপড়া শিখেছে বটে, কিন্তু নিজের ভাগ্য অবস্থার গর্বে সে যেন কাউকে গুরুত্বই দেয় না। বিপিন পুরনো কর্মচারীদের কাছে জানতে পারলেন, তার বাবার আমল থেকেই অছিমদ্দিদের পরিবার নানা রকম অনুগ্রহ পেয়ে এসেছে। তবে সেই অনুগ্রহের বিশেষ কারণ কেউ বলতে পারল না। হয়তো অসহায় বিধবা মির্জা বিবি নিজের দুঃখের কথা জানিয়ে জমিদারের দয়া লাভ করেছিলেন, কিন্তু বিপিনের কাছে এই অনুগ্রহ একেবারে অযৌক্তিক বলে মনে হলো। বিশেষ করে তিনি তাদের আগে দারিদ্র্যের অবস্থা দেখেননি, এখন তাদের যে সচ্ছলতা সেটাই তার চোখে পড়ল। অছিমদ্দিদের বাড়াবাড়ি আর অহংকার দেখে বিপিনের মনে হতো, এরা যেন তার দয়ালু ও সরল বাবাকে ঠকিয়ে জমিদারির একটা অংশ অন্যায়ভাবে দখল করে নিয়েছে। অছিমদ্দিও ছিল খুব জেদি আর আত্মসম্মান বোধ সম্পন্ন যুবক। সে বলতো, প্রাণ চলে গেলেও আমি আমার অধিকারের এক তিলও ছাড়ব না। ফলে দুই পক্ষের মধ্যে প্রবল লড়াই শুরু হয়ে গেল। অছিমদ্দির বিধবা মা বারবার তাকে বোঝাতে লাগলেন, জমিদারির সঙ্গে বিরোধ করে লাভ নেই, তার কথা মতো কিছুটা ছেড়ে দিলেই হয়, অকারণে ঝগড়া বিবাদ করে কি হবে? এতদিন যার দয়ায় আমাদের সংসার চলেছে, তার অনুগ্রহের কথা ভুলে গেলে চলবে না। অছিমদ্দি উত্তর দিল, মা, তুমি এসব বিষয় কিছুই বোঝো না। মামলায় অছিমদ্দি একের পর এক হারতে শুরু করলো, কিন্তু যতই হারতে লাগলো তার জেদ ততই বাড়তে লাগলো। নিজের সব কিছু বাঁচানোর জন্য সে নিজের সর্বস্ব বাজি রাখতে প্রস্তুত হয়ে গেল। একদিন বিকেলে মির্জা বিবি বাগানের কিছু শাক সবজি উপহার হিসেবে নিয়ে গোপনে বিপিনবাবুর সঙ্গে দেখা করতে গেলেন। বৃদ্ধা তার মমতা ভরা চোখে বিপিনের দিকে তাকিয়ে যেন স্নেহের হাত বুলিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন, অছিমকে তুমি সর্বনাশ করো না, এতে তোমার কোনো ধর্ম হবে না। আমি তাকে তোমার হাতেই তুলে দিলাম, তাকে নিজের এক
অকর্মণ্য ছোট ভাইয়ের মতো মনে করে রক্ষা করো। সে তোমার এত বড় সম্পদের সামান্য একটা অংশ ভোগ করছে বলে তার উপর রাগ করো না বাবা। বৃদ্ধা এত আপনজনের মতো কথা বলছেন দেখে বিপিন খুব বিরক্ত হয়ে গেলেন। তিনি বললেন, তুমি একজন মহিলা, এসব বিষয় বোঝো না। কিছু বলার থাকলে তোমার ছেলেকেই পাঠিয়ে দিও। মির্জা বিবি নিজের ছেলে আর বরের ছেলে দুজনের কাছ থেকে একই কথা শুনলেন যে তিনি এসব ব্যাপার বোঝেন না। চোখের জল মুছতে মুছতে আল্লাহর নাম স্মরণ করে তিনি বাড়ি ফিরে গেলেন। হাটে মানুষের ভিড় আর কোলাহলে শেষ নেই। আষাঢ় মাস বলে বাজারে সবচেয়ে বেশি এসেছে কাঁঠাল। ইলিশ মাছও প্রচুর বিক্রি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা, তাই অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ পুঁতে তার উপর কাপড় টাঙিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করেছেন। অচিমধ্যেও হাটে এসেছে, কিন্তু তার হাতে একটাও পয়সা নেই। এখন আর কেউ তাকে ধারেও কিছু বিক্রি করে না। তাই সে একটা কাঁটারি আর একটা পিতলের থালা নিয়ে এসেছে, সেগুলো বন্ধক রেখে কিছু টাকা ধার নেবে বলে। বিকেলের দিকে বিপিনবাবু হাওয়া খেতে বেরিয়েছেন। তার সঙ্গে 2-3 লাঠিয়াল পাইকও রয়েছে। হাটের কোলাহল দেখে তার একবার হাট ঘুরে দেখার ইচ্ছে হলো। হাটের ভেতর ঢুকে তিনি কৌতূহলবশত দাঁড়ি কলুর কাছে হাটের আয় ব্যয়ের খবর জিজ্ঞাসা করছিলেন। ঠিক সেই সময় অচিমধ্যে হঠাৎ কাঁটারি উঁচিয়ে বাঘের মতো গর্জন করে বিপিনবাবুর দিকে ছুটে এলো। কিন্তু হাটের লোকজন তাকে মাঝ পথেই ধরে ফেলল এবং সঙ্গে সঙ্গে তার হাত থেকে অস্ত্র কেড়ে নিল। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আর কিছুক্ষণের মধ্যেই হাটে আবার আগের মতো কেনাবেচা শুরু হয়ে গেল। তবে এই ঘটনায় বিপিনবাবু যে একেবারে অসন্তুষ্ট হয়েছিলেন তা নয়। যাকে তিনি নিজের শিকার বলে মনে করতেন, সেই লোকই উল্টো তার উপর আক্রমণ করতে এসেছে, এমন দুঃসাহস ও ঔদ্ধত্য তিনি মেনে নিতে পারলেন না। তিনি ভাবলেন, ছেলেটা যেমন দুষ্ট তেমনি তার শাস্তিও তার প্রাপ্য। বিপিনবাবুর বাড়ির মহিলারাও এই ঘটনার কথা শুনে আতঙ্কিত হয়ে উঠলেন। সবাই বলতে লাগলেন, হায় হায়, কোথাকার এমন বদমাশ ছেলে, অচিমধ্যে কঠোর শাস্তি পাবে এই ভেবেই তারা কিছুটা নিশ্চিন্ত হলেন। কিন্তু সেই একই সন্ধ্যায় এক বিধবার ঘর আরও অন্ধকার হয়ে গেল। যার একমাত্র ছেলে জেলে গেছে, যার ঘরে খাবার নেই, তার কাছে এই ঘটনাই হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা। একজন এসে বিপিনবাবুর কানে কানে কি একটা কথা বলতেই তিনি চমকে উঠে বললেন, আচ্ছা, দরকার আছে, এবং বাইরে চলে এলেন। বাইরে এসে দেখলেন একটু দূরে একটা বটগাছের নিচে তার বৃদ্ধ পিতা দাঁড়িয়ে আছেন। খালি পায়ে, গায়ে একটা নামাবলি, হাতে হরিনামের মালা। তার রোগা শরীর যেন এক শান্ত স্নিগ্ধ আলোয় ভরে আছে। কপাল থেকে যেন করুণার এক প্রশান্ত আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিপিন তার চাপকান জোব্বা আর আটসাঁটো প্যান্ট পরে কষ্ট করে বাবাকে প্রণাম করলেন। প্রণাম করতে গিয়ে মাথার পাগড়ি নাকের কাছে নেমে এলো, পকেট থেকে ঘড়ি বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি সেগুলো ঠিক করে নিয়ে তিনি বাবাকে কাছের এক উকিলের বাড়িতে গিয়ে বসার অনুরোধ করলেন। কৃষ্ণগোপাল বললেন, না, আমার যা বলার এখানেই বলবো। বিপিনের লোকেরা কৌতূহলী জনতাকে সরিয়ে রাখল। কৃষ্ণগোপাল বললেন, অছিমকে যেন খালাস করানো হয়, সেই ব্যবস্থাই করতে হবে। আর তার যে সম্পত্তি কেড়ে নিয়েছ সেটাও ফিরিয়ে দিতে হবে। বিপিন অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
এই কথা বলার জন্য আপনি কাশী থেকে এত দূর এসেছেন? ওদের উপর আপনার এত অনুগ্রহ কেন? কৃষ্ণগোপাল বললেন, সে কথা শুনে তোমার কোনো লাভ হবে না বাবু। কিন্তু বিপিন ছাড়লেন না। তিনি বললেন, যোগ্য অযোগ্য বিচার করে আমি কত লোকের দান জমি ফিরিয়ে নিয়েছি, তার মধ্যে অনেক ব্রাহ্মণও ছিলেন। তখন তো আপনি কিছু বলেননি। আর এই মুসলমানের ছেলের জন্য আপনি এত দূর থেকে এসে এত চেষ্টা করছেন। এখন যদি এত কাণ্ডের পর অছিমকে খালাস দিতে হয় এবং সব সম্পত্তি ফিরিয়ে দিতে হয়, তাহলে লোককে কি বলবো? কৃষ্ণগোপাল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর কাঁপা আঙুলে মালা ঘোরাতে ঘোরাতে মৃদু কাঁপা গলায় বললেন, যদি লোকের কাছে সব কথা খুলে বলার দরকার মনে করো, তাহলে বলো অছিমুদ্দিন তোমার ভাই, আমার ছেলে। বিপিন চমকে উঠে বললেন, মুসলমান মহিলার গর্ভে? কৃষ্ণগোপাল বললেন, হ্যাঁ বাপু। বিপিন অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর বললেন, সে কথা পরে হবে, এখন আপনি বাড়ি চলুন। কৃষ্ণগোপাল বললেন, না, আমি আর বাড়িতে ফিরব না, এখনই এখান থেকে ফিরে যাচ্ছি। তোমার ধর্ম ও বিবেক যা ঠিক বলে মনে করে তাই করো। এই বলে তিনি আশীর্বাদ করলেন এবং চোখের জল সামলাতে সামলাতে কাঁপা শরীরে ফিরে চললেন। বিপিন কি বলবেন বা কি করবেন কিছুই বুঝতে পারলেন না। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। তবে তার মনে একটা কথা জেগে উঠল, সেকালের ধর্ম নিষ্ঠা বোধহয় এমনই ছিল। শিক্ষা ও চরিত্রের দিক থেকে তিনি নিজেকে বাবার চেয়ে অনেক শ্রেষ্ঠ বলে মনে করলেন। মনে মনে স্থির করলেন, নীতি বা আদর্শের দৃঢ় ভিত্তি না থাকলে এরকম অবস্থাই হয়। আদালতে ফিরে এসে বিপিন দেখলেন, রোগা ক্লান্ত শুকনো সাদা ঠোঁট আর উজ্জ্বল চোখের অছিম দুজন পাহারাওয়ালার মাঝে বন্দী অবস্থায় দাঁড়িয়ে আছে। তার গায়ে একটা মলিন কাপড়। সেই বিপিনের সৎ ভাই। ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিপিনের ভালো পরিচয় ছিল। ফলে মামলাটা নানা জটিলতায় এমনভাবে ঘুরে গেল যে শেষ পর্যন্ত অছিম বেঁচে গেল। অল্প কিছুদিনের মধ্যেই সে তার আগের সম্পত্তি ও অবস্থাও ফিরে পেল। কিন্তু এর আসল কারণ সে নিজেও বুঝতে পারল না, অন্য লোকেরাও অবাক হয়ে গেল। তবে মামলার সময় কৃষ্ণগোপাল এসেছিলেন, এই খবর ছড়াতে বেশি দেরি হলো না। সবাই নানা রকম কানাঘুষো করতে লাগলো। চতুর উকিলরাও প্রায় পুরো ঘটনাটাই আন্দাজ করে ফেলল। রামতরণ উকিলকে কৃষ্ণগোপাল নিজের খরচে পড়াশুনো করিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। রামতারণের মনে বারবারই কিছু সন্দেহ ছিল, কিন্তু এবার সে যেন পুরো ব্যাপারটা বুঝতে পারল। তার মনে হলো, ভালো করে খোঁজ নিলে সব সাধুরই আসল চেহারা ধরা পড়ে। সে মনে মনে ভাবল, যতই মালা জপুক না কেন, মানুষ তো শেষ পর্যন্ত আমার মতোই। তার ধারণা হলো, সাধু আর অসাধুর মধ্যে পার্থক্য শুধু এই, সাধুরা নিজেদের লুকিয়ে রাখে আর অসাধুরা খোলাখুলি থাকে। তাই হোক, কৃষ্ণগোপালের সারা দেশে ছড়িয়ে থাকা দয়া, ধর্মপরায়ণতা আর মহত্বের খ্যাতি যে আসলে ভণ্ডামি, রামতারণ এই সিদ্ধান্তে পৌঁছালো।
এতে তার বহুদিনের এক জটিল প্রশ্নের উত্তর মিলল বলে মনে হলো। আর কি ভেবে যেন কৃষ্ণগোপালের প্রতি তার কৃতজ্ঞতার বোঝাটাও যেন অনেকটা হালকা হয়ে গেল। এতে সে বেশ স্বস্তি অনুভব করল। আজকের গল্প সমস্যা পূরণ এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।